গতদিন একটা সমস্যা, আজকে ওটা দেখে হাসি পাইছিল আমার, যেটা আটকে গেছিলাম আর কি। ঠিক আছে, স্যার বিকল্প আমি অনেক নিয়মটাই পারফেক্ট। ট্রাই করলাম, পারি নাই স্যার এটা। দেখো ওটা ইজি, একদম সিম্পল। দেখো, নাম্বার ওয়ান কি 11, একটি নিরপেক্ষ মুদ্রাকে 120 বার নিক্ষেপ করা হলো। এন ইকুয়াল 120। আমি জাস্ট শর্টকাট টানবো, এন ইকুয়াল 120। এবং এক্ষেত্রে একটা মুদ্রা নিক্ষেপের তুমি কি চাচ্ছ এখানে মাথা আসার সম্ভাবনা। মাথা আসাটাকে সফলতা বলা আছে, যেটা চাবে ওটা সফলতা। তাহলে সফলতার সম্ভাবনা পাই দ্বারা নির্দেশ করা হয় প্রপোর্শনের বিন্যাসের ক্ষেত্রে, অনুপাতের বিন্যাসের ক্ষেত্রে সফলতার সম্ভাবনা পাই ইকুয়াল 0.50। তাহলে বিফলতার সম্ভাবনা 1 - পাই ইকুয়াল, এটা হচ্ছে 1 - পাই মানে কি 1 - 0.50 ইজ ইকুয়াল 0.50। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন এক্ষেত্রে আমাদের সফলতা বিফলতা দুইটা পাইছি। মুদ্রায় 40% এবং 60%-এর মধ্যে মাথা আসার সম্ভাবনা, 40% থেকে 60%-এর মধ্যে মাথা আসার সম্ভাবনা। ক নাম্বার, মুদ্রায় 40% থেকে 60%-এর মধ্যে মাথা আসার সম্ভাবনা। 40% থেকে 60% এর মধ্যে মাথা আসার সম্ভাবনা। Probability of 40% is less than or equal, proportions is less than or equal 60%। 40% থেকে 60%-এর মধ্যে। তো এটাকে যদি আমি ভগ্নাংশে নিয়ে আসি, কি দশমিকে নিয়ে আসি, 40/100 মানে কি 0.40, বা 0.440 মানে 4 is less than or equal, proportions is less than or equal 60%, 60/100 0.6। সেখানে এক্স ইকুয়াল এন পি বার প্রপোর্শনস, এন পি বার এক্স, এই যে পি বারটাকে অর্থাৎ এই অনুপাতটাকে এক্স এ আনবো আমি। তো এটার ইয়া কি, এক্স এ পরিণত করতে গেলে এক্স এর এখানে মান কত, না এখানে পি বারের মান কত 0.4, আর এন এর মান কত 120। তার মানে দেখো 0.4 ইন্টু 120 is less than or equal x bar, x is less than or equal x বার তো না x, 0.6 ইন্টু 120 মানে এন পি বার আর কি, এন পি বার 120 ইন্টু 0.6। আপনি বুঝেছেন? অর্থাৎ 120 ইন্টু 0.4 যদি করো কত হবে 48। আবার এক্স ইকুয়াল 120 ইন্টু এন পি বার মানে কি এন পি বার, অর্থাৎ 120 ইন্টু 0.6 মানে কি 6 × 12 = 72। অর্থাৎ x1, এটা মনে করো x2, x এর দুইটা মানে এত থেকে এত। তোমরা কি বুঝেছো? কথা বলো। যেহেতু এক্স ইকুয়াল এন পি বার, বোঝো নাই? বুঝছি স্যার। বুঝছি স্যার। এখন এরপরে আমরা শিখে আসছি গড় মিউ ইকুয়াল, খেয়াল করো দ্বিপদী বিন্যাসে শিখছিলাম এন পি কিউ। এখানে তো সফলতার সম্ভাবনা হলো পাই, আর বিফলতার সম্ভাবনা হচ্ছে 1 - পাই। সিগমা ইকুয়াল করেছিলাম √/n p/q। তার মানে এখানে হবে n ইন্টু পাই ইন্টু 1 - পাই। বুঝেছেন কি আপনারা? গড় মিউ ইকুয়াল এন পি, না পি কিউ না, এন পি, পি কিউটা ভুল লিখছি আমি, এন পি, এন পি পি মানে কি সফলতার সম্ভাবনা, ট্রায়ালের সংখ্যা ইন্টু সফলতার সম্ভাবনা ইজ ইকুয়াল কি সমগ্রকের গড়। এন পি, পি বলতে কি এখানে পাই, পি দ্বারা সফলতার সম্ভাবনা বোঝায়, আর এখানে কি অনুপাতের নবনায়ন বিন্যাসের ক্ষেত্রে পাই দ্বারা সফলতার সম্ভাবনা বোঝায়। তাহলে আমাদের এন ইন্টু এন কত 120, আর পাইয়ের মান আমাদের বের করছি কি আমরা, পাইয়ের মান সফলতার সম্ভাবনা তো 0.50, 0.50, তাহলে কত হবে 60। তোমরা কি বুঝেছো? কথা বলো, বুঝেছো? এবং সিগমা ইকুয়াল √/n পাই ইন্টু 1 - পাই, অর্থাৎ আমরা পড়েছিলাম সিগমা ইজ ইকুয়াল এন পি কিউ, সফলতার সম্ভাবনা কি ট্রায়ালের সংখ্যা ইন্টু সফলতার সম্ভাবনা ইন্টু বিফলতার সম্ভাবনা। কিন্তু এখানে আমাদের
ইয়াটা কি সফলতার সম্ভাবনা মানে কি পাই, এবং সিগমা ইজ ইকুয়াল স্কয়ার রুট এন ইন্টু পাই ইন্টু 1 - পাই। এন পি কিউ ট্রায়ালের সংখ্যা ইন্টু সফলতার সম্ভাবনা ইন্টু বিফলতার সম্ভাবনা মানে কি 1 - পাই। তাহলে কি দাঁড়াচ্ছে, স্কয়ার রুট এন এর মান কত 120 ইন্টু 0.5 ইন্টু 1 - 5 এর মান তো 0.5। তাহলে কি গুণ করলে কত হয়, সিগমার মান আসে 5.48। 5.48। তোমরা কি বুঝেছো এ পর্যন্ত, কথা বলো। জি স্যার। এখন দেখো এটা কত আসবে, 48 is less than or equal x is less than or equal 72। এইটার মান দরকার তোমাদের, এইটা ইকুয়াল, এটা থেকে এখন জেটে যাও তুমি, কিভাবে আসবে জেট, x মাইনাস মিউ বাই সিগমা ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল x মাইনাস মিউ বাই সিগমা। যেহেতু জেড ইকুয়াল x মাইনাস মিউ বাই সিগমা, সবাই লিখে দিলাম। তাহলে দেখো প্রবাবিলিটি অফ এক্স এর মান কত, মানই তো উঠেনি এখনো, দেখ এখানে লিখলাম, এই যে লিখছি তো, এক্স এর মান কত 48। এক্স এর মান হচ্ছে 48 মাইনাস মিউ এর মান আমরা বের করেছি, এক্স এর মান হচ্ছে 48 মাইনাস মিউ এর মান হচ্ছে 60 বাই সিগমার মান হচ্ছে 5.48 ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল, এক্স এর মান হচ্ছে কত 72 মাইনাস মিউ এর মান হচ্ছে 60 ভাগ সিগমার মান হচ্ছে 5.48। তোমরা কি বুঝেছো, কথা বলো। জি স্যার। এখন ক্যালকুলেশন করলে মান আসবে, দেখো প্রবাবিলিটি অফ, এটা করো 48 মাইনাস 60 12, 12 কে 5.48 দ্বারা ভাগ করলে হবে কি, এরা ইয়া করছে, আমরা ওই দশমিক প্লাস মাইনাস এখানে 47 মাইনাস করছে, এটা প্লাস করছে 72 পয়েন্ট সামথিং, ওইটা আমাদের করার কোনো দরকার নাই, ওইভাবে আমরা যাব না, এটা একেবারেই নিষ্প্রয়োজন, কারণ এখানে কি 48 থেকে হাফ মাইনাস করছে, 72 এর সাথে হাফ প্লাস করছে, কেন, এটা তো একটা রেঞ্জের মধ্যেই আছে 48 থেকে 72। যদি বলতো 48 এর সমান এক্স ইকুয়াল 48, এক্স ইকুয়াল 72, তখন আমরা ওটাতে যাইতাম। এটা তো একটা রেঞ্জের মধ্যে আছে, এত থেকে এত বা এত এর বেশি বা এত এর কম, তখন আর আমাকে হাফ মাইনাস হাফ প্লাস করা লাগবে না। তো এখন বই তাহলে ফলো করা যাচ্ছে না, আমরা আমাদের মতো করে আগাবো। দেখো 48 এটা হবে -12 ভাগ 5.48 ইজ লেস দেন অর ইকুয়াল জেড, এটা কত 72 মাইনাস, অর্থাৎ এটা 12 ভাগ 5.48 টি, দেখো 12 ভাগ 5.48 is equal minus 2.189, 2.19 minus 2.19 is less than or equal z is less than or equal 12 ভাগ অর্থাৎ 2.19। এখন তো আমাদের ওই টেবিলে যেতে হচ্ছে, এদের মান কত 2.28 আমাদের আসছে, 19 নাকি না দেখি, এদের কত 2.28, আমাদের হচ্ছে 19 দশমিকের কারণে। দেখো এখন এই তনি বুঝছেন, আজকে বুঝছেন, হ্যাঁ, আমি যখন খাতায় করবো তখন হয়তো বা একটু প্র্যাকটিস করবো। কেন কেন এখানে কোথায় সমস্যা ছিল, আমি এত সুন্দর করে আচ্ছা, প্রত্যেকটা সমস্যা নাই স্যার, তবে আমি যখন করবো স্যার তখন আর কি ক্লিয়ার হবে একদম। প্রত্যেকটা স্টেপে আমি ভাঙায় ভাঙায় দেখাইছি, প্রত্যেকটা স্টেপ। 2.19 is less than or equal z is less than or equal 2.19, আর একবার লিখলাম, এটা নিচে দেখা দেখি সমস্যা, তাহলে কি মাইনাস অসীম 0 প্লাস অসীম z, দেখো 2.19 মাইনাস 2.19 থেকে প্লাস 2.19, অর্থাৎ 2.19 থেকে 0, 0 থেকে 2.19, probability of minus 2.19 is less than or equal z is less than or equal 0। কি হয়েছিল আপনার সংগীতা পাল, 0 is less than z is less than 2.19। এটা দেখো টেবিল 5 এ যাও, স্যার আমার জ্বর ঠান্ডা
102-3 জ্বর। বলতা দুইটা আনারস নিয়ে যাইতাম রংপুর থেকে ফরিদপুর। স্যার আমি তো ফোনই ধরতাম না 2-3 দিন, এতই খারাপ অবস্থা। 2.19 2.19 মান কত রে বাবা? দেখো তো, টেবিল 5 এ আসো। 2.19 0.4857 নাকি? দেখো তো, আমাকে তো চোখের সমস্যা। 2.1 0.4857 ঠিক লিখছি। 0.4857 প্লাস 0.4857 যোগ করে দাও, কি হয় মান করো। ক্যালকুলেটর আছে সাথে? বলে 87 আর আমাদের 57। 0.4857 প্লাস 0.4857 0.9714 97। আমার কলেজের সিনিয়র দুইজন টিচার ফোন দিচ্ছে কেন জানি, আমি তো ফোন সাইলেন্ট করে রাখছি। দেখলাম তোমাদের ক্লাস শুরুর সময়, দেখতেছি না ইচ্ছা করে, দেখলে আবার কোন ঝামেলা জড়াই, ক্লাস আগে শেষ করি। যদি বলে বাইরের একটু জরুরি কোনো ইমার্জেন্সি, তাহলে ক্লাসটাই হবে না। জানি না, আল্লাহ মাফ করুক, মেজর কিছু যেন না থাকে। তারপরে দেখো বাকিগুলো মনে হয় পারবা এখন, পারবে না? জি স্যার। খ খ গ হোমওয়ার্ক থাকলো। আমি এত সুন্দর করে বুঝাইলাম, এটা আমি 1 মিনিটও দেখিনি আজকে, 1 মিনিটও না, জাস্ট নজর দিচ্ছি, হাতে মাথায় আসছে। সেদিন আবার পেইনটা বেশি ছিল, মানে মেধা কাজ করে নাই, অস্থিরতা, কয়েক সেকেন্ডের মধ্যেই মাথায় আসছিল। আমি কত নাম্বার পর্যন্ত দিছিলাম? 14 নাম্বার পর্যন্ত তোমরা এগুলো ঝামেলা শেষ করবে। আজকে আমরা নতুন টপিকে যাব, নমুনার আকার নির্ধারণ। নমুনার আকার নির্ধারণ, এই অধ্যায় শেষ করবো আজকে। স্যার এই পরিসংখ্যান বইটা স্যার কেমন জানি হজবর হলো। হ্যাঁ, থার্ড ইয়ারটাই হবে বড়, খালি পরিসংখ্যান বই কেন? নমুনার আকার নির্ধারণ, স্টুডেন্ট কিন্তু খুব তালে তালে অঙ্ক আগায়, পরে কিন্তু অধ্যায় করে 3টা। পরীক্ষার আগে গিয়ে কোনটা কোনটা করে জানো? প্রথম অধ্যায়টা কালীন সারি আর মুখস্থ অধ্যায় বাংলাদেশের সরকারি পরিসংখ্যান, এই 3টা অধ্যায় খুব ভালো করে পরে পরীক্ষা দেয়, ফুল অ্যান্সার হয়। স্টুডেন্ট আগে থেকে হয়ে আসছে। দেখো এখানে আমাদের নমুনায়নের ক্ষেত্রে নমুনার আকার নির্ধারণ একটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ব্যাপারে বিশেষজ্ঞরা বিভিন্ন মত প্রকাশ কি পোষণ করেন। কেউ কেউ মনে করেন নমুনার আকার সমগ্রকের 5% হওয়া উচিত, আবার কেউ কেউ মনে করেন 10% হওয়া উচিত। আসলে বাস্তবে এ ধারণা তেমন কাজে আসে না। তাই নমুনার আকার নির্ধারণের জন্য কিছু সূত্র ব্যবহার করা হয়। সূত্র কিভাবে আসে সেটা আমাদের জানা দরকার নেই, আমরা সরাসরি সূত্র মুখস্থ করব। সমগ্রকের গড় প্রাক্কলনের ক্ষেত্রে নমুনার আকার নির্ণয়। সমগ্রকের গড় প্রাক্কলনের ক্ষেত্রে নমুনার আকার নির্ণয়। সমগ্রকের গড় প্রাক্কলনের ক্ষেত্রে নমুনার আকার নির্ণয়। দেখো এক্ষেত্রে যদি এখানে ডি ব্যবহার করা হবে, যে ডিটা এখানে থাকবে সেটা হচ্ছে গড়ের প্রাক্কলনের বিচ্যুতি, যেখানে ডি ইকুয়াল এক্স বার মাইনাস মিউ, ওটা পরে আসতেছে। যদি সমগ্রকের আকার এন জানা না থাকে বা এন জানা আছে, সমগ্রকের আকার এন জানা আছে বা এন জানা নাই, নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হয় এবং নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হয়। তখন নমুনার আকার n ইকুয়াল নমুনার আকার n ইকুয়াল কি হবে? জেড স্কোয়ার সিগমা স্কোয়ার বাই ডি স্কোয়ার।
জেড স্কোয়ার ইন্টু সিগমা স্কোয়ার বাই ডি স্কোয়ার। এখানে ডিটা হচ্ছে গড়ের প্রাক্কলনী বিচ্যুতি, এখানে ডি হচ্ছে গড়ের প্রাক্কলনে বিচ্যুতি, অর্থাৎ ডি ইকুয়াল এক্স বার মাইনাস মিউ, নমুনার গড় থেকে সমগ্রকের গড় বিয়োগ। তো সে ডি এর উপর স্কোয়ার। আবার এন জানা আছে, নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হয়, পুনঃস্থাপন না করে নেওয়া হয়। আবার এটা একটা গেল, আবার এন জানা আছে কিন্তু নমুনা পুনঃস্থাপন না করে নেওয়া হলে, সমগ্র নমুনার আকার এন ইকুয়াল, সেক্ষেত্রে আসবে এন জিরো বাই ওয়ান প্লাস এন ওয়ান, এন জিরো বাই মানে এন নট বাই ওয়ান প্লাস ওয়ান বাই এন ওয়ান, ওয়ান বাই এন, এন জিরো মাইনাস ওয়ান, ওয়ান বাই এন, এন জিরো মাইনাস ওয়ান। আবার দেখো ওয়ান প্লাস ওয়ান বাই এন, এন জিরো মাইনাস ওয়ান। ঠিক আছে, যেখানে এন জিরো ইকুয়াল ওই এটা আর কি, যেখানে এন জিরো ইকুয়াল জেড স্কোয়ার সিগমা স্কোয়ার বাই ডি স্কোয়ার, এই যে এন জিরোর মানটা আসবে এইভাবে। আবার সমগ্রকের অনুপাত প্রাক্কলনের ক্ষেত্রে নমুনার আকার নিয়ে, সমগ্রকের অনুপাত প্রাক্কলনের ক্ষেত্রে নমুনার আকার নির্ণয়। এটার ক্ষেত্রে হবে, খেয়াল করো, সমগ্র আকার এন জানা আছে বা এন জানা নাই, নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হয়, তখন নমুনার আকার এন জানা আছে বা নাই, কিন্তু নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হলে, নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হলে নমুনার আকার, নমুনার আকার এন ইকুয়াল জেড স্কোয়ার পি কিউ বাই ডি স্কোয়ার, জেড স্কোয়ার পি কিউ বাই ডি স্কোয়ার। পি হলো সফলতার সম্ভাবনা, কিউ হচ্ছে বিফলতার সম্ভাবনা। পি হচ্ছে সফলতার সম্ভাবনা আর কিউ হচ্ছে বিফলতার সম্ভাবনা। তার মানে কি কিউ ইকুয়াল কি ওয়ান মাইনাস পি, খেয়াল রাখবা। পি হচ্ছে সফলতার সম্ভাবনা, কিউ হচ্ছে বিফলতার সম্ভাবনা, বা পাই ইন্টু ওয়ান মাইনাস পাইও বলতে পারতো। তারপরে এন জানা নাই, নমুনার আকার, নমুনা পুনঃস্থাপন করে নেওয়া হলো, এন জানা নাই। আবার এন জানা নাই, জি যেগুলো লিখতেছেন বোর্ডে, এগুলো কত নাম্বার পৃষ্ঠায় বইয়ের মধ্যে? নমুনা পুনঃস্থাপন না করে নেওয়া হলে 293 না করে নেওয়া হলে, আমি এখান থেকে পার্ট পার্ট মেইন থিম গুলো নিচ্ছি শুধু। নমুনার আকার হবে এন ইকুয়াল, নমুনার আকার এন ইকুয়াল ওই আগেরটার মতোই এন জিরো বাই এন ওয়ান প্লাস ওয়ান বাই এন, ওয়ান প্লাস ওয়ান বাই এন, এন জিরো মাইনাস ওয়ান। এটা পড়তে গিয়ে আমাদেরকে আস্থার সীমা বা বিশ্বাসযোগ্যতার মাত্রা বা আস্থা সীমা, কনফিডেন্স ইন্টারভেল, আস্থা সীমা বা বিশ্বাসযোগ্যতার মাত্রা এবং গুরুত্বের স্তর বা স্বাধীনতার মাত্রা সম্পর্কে জানতে হবে। আস্থা সীমা এবং স্বাধীনতার মাত্রা, এই দুটো টপিক জেনে আমাদেরকে কাজ করতে হবে। তোমরা 313 পেজে পাবা আস্থা সীমা গুরুত্ব, পরের অধ্যায়ে পাবা, সেটা আগে আমরা দেখে আসি, তারপরে সূত্রগুলো অ্যাপ্লাই করব। আস্থা সীমাটা কি আর গুরুত্বের স্তরটা কি? কনফিডেন্স ইন্টারভেল এন্ড লেভেল অফ সিগনিফিকেন্স।
যথার্থতার স্তর বা গুরুত্বের স্তর। তখন ভুলে স্বাধীনতার মাত্রা বলে ফেলছিলাম একটু আগে। স্বাধীনতার মাত্রা ডিগ্রিজ অফ ফ্রিডম তো গতকাল করেছিলাম, গতদিন। দেখো আস্থা সীমা, কনফিডেন্স ইন্টারভেল, বিশ্বাসযোগ্যতার মাত্রা, কনফিডেন্স ইন্টারভেল, সিআই, আর একটা হচ্ছে স্বাধীনতার মাত্রা, না না গুরুত্বের স্তর বা যথার্থতার মাত্রা, গুরুত্বের স্তর বা যথার্থতার মাত্রা, লেভেল অফ সিগনিফিকেন্স, লেভেল অফ সিগনিফিকেন্স। এই দুটা পড়ার জন্য পেজ 313 খন্দকার মোহাম্মদ সাদিকুর রহমান কাজল স্যারের বইয়ের। দেখো সমগ্রকের গড় একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনাটা হচ্ছে আস্থা সীমা, নির্দিষ্ট সীমার মধ্যে না থাকার সম্ভাবনা হচ্ছে আস্থা সীমা, আর অপরটা কি গুরুত্বের স্তর। হ্যাঁ গুরুত্বের স্তর। ছোট ভালো করে প্রফেসর জে নেইমান এই আস্থা সীমার ধারণা দেন, কোন পরিসংখ্যানিক পরীক্ষায় নমুনা হতে প্রাপ্ত মানের ভিত্তিতে, কোন পরিসংখ্যানিক পরীক্ষায় প্রাপ্ত নমুনা থেকে যে মান পাবো সেই মানের ভিত্তিতে সমগ্রকের পরামিতির মান, মনে করো সমগ্রকের গড়, এটা একটা পরামিতি। কোন একটা পরীক্ষায় যে নমুনা পাইলাম, এই নমুনা থেকে প্রাপ্ত মানের ভিত্তিতে, নমুনা থেকে যে মান পাবো সেটা থেকে ওই মানের ভিত্তিতে সমগ্রকের গড় আমরা নির্ণয় করব। ওই সমগ্রকের গড়টা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনাটা হচ্ছে আস্থা সীমা, আর ওই সীমার মধ্যে না থাকার সম্ভাবনা হচ্ছে গুরুত্বের স্তর। আস্থা সীমা কনফিডেন্স ইন্টারভেল, সিআই দ্বারা, সিআই কনফিডেন্স ইন্টারভেল আস্থা সীমা, এটা সাধারণত 90%, 95%, 99%, পুরাটা মিলে হচ্ছে 100%। তাহলে 90% যদি আস্থা সীমায় থাকে, থাকার সম্ভাবনা 90%, তাহলে না থাকার সম্ভাবনা কতটুকু? 10%। আর থাকার সম্ভাবনা যদি 99% হয়, ওই সীমার মধ্যে থাকার সম্ভাবনা, মনে করো সমগ্রকের গড় 30 থেকে 40, এই সীমার মধ্যে থাকার সম্ভাবনা, এটাই হলো আস্থা সীমা। আর এই সীমার মধ্যে না থাকার সম্ভাবনা, এটা হলো গুরুত্বের স্তর। থাকার সম্ভাবনা যদি 90% হয়, না থাকার সম্ভাবনা 10%, থাকার সম্ভাবনা যদি 99% হয়, তাহলে না থাকার সম্ভাবনা হলো 1%, থাকার সম্ভাবনা যদি 95% হয়, তাহলে না থাকার সম্ভাবনা হচ্ছে 5%। অর্থাৎ আস্থা সীমা যত 100 থেকে বাকিটা হবে গুরুত্বের স্তর। গুরুত্বের স্তরকে আলফা দ্বারা নির্দেশ করা হয়, গুরুত্বের স্তরকে আলফা দ্বারা নির্দেশ করা হয়। এটাকে যদি আমরা চিত্রে দেখাই, সবাই খেয়াল করি, নাস্তি অনুমান সঠিক হওয়া সত্ত্বেও যদি বাতিল করা হয়, নাস্তি নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, এগুলো এখন বুঝবা না তুমি তোমরা, আমি জাস্ট এমনি শর্টকাট দেখাচ্ছি। দেখো এখানে আমাদের মনে করো এটা 20, এটা 40, সাপোজ সমগ্রকের গড়ে 20 থেকে 40-এর মধ্যে থাকার সম্ভাবনা, যদি এর মধ্যে থাকে এটা হলো গ্রহণীয় এলাকা, অ্যাকসেপ্টেবল জোন, এর মধ্যে যদি থাকে এটা হলো আস্থা সীমা, এটা হচ্ছে আস্থা সীমা। আর থাকার সম্ভাবনা, এই সীমার মধ্যে থাকার, সমগ্রকের গড় একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনা হলো আস্থা সীমা, আর না থাকার সম্ভাবনা মানে কি বাইরে থাকলো, দুইটা মিলে হলো আলফা। তাহলে এই অর্ধেকটা কি আলফা বাই 2, এই অর্ধেকটাও হচ্ছে আলফা বাই, এটা হলো, এটা একদিক এটা একদিক, তার মানে দুই দিক। যদি এরকম হয় শুধু এটা, এটা হলো একদিক বিশিষ্ট পরীক্ষা, মানে ডান দিক। যদি এরকম হয় এটা হলো বাম দিক, আর বাম দিক ডান দিক মানে কি দুই দিক বিশিষ্ট, তখন হবে আলফা বাই 2, আলফা বাই 2, এই আলফা বাই 2 যোগ করে হবে আলফা, দুইটা মিলে হচ্ছে গুরুত্বের স্তর। আর যখন একদিক হবে তখন কি এটা হলো শুধু আলফা, ওটার পুরাটাই একটা, ওটা পরের প্রসঙ্গ। আমরা এতটুকুই আপাতত জানি। এটা জানার জন্য আমাদেরকে টেবিল 4 ব্যবহার করতে হবে। আমরা সরাসরি ম্যাথে চলে যাচ্ছি, আবারও আগের জায়গায় ফিরে যাই সবাই মনোযোগ সহকারে। এখন আসবো নাম্বার 15, খেয়াল করবেন 15 নাম্বার কি বলেছে। আছেন? ভালো আছেন আপনারা? আছেন? জি স্যার। স্যার এইখানে সবগুলা ম্যাথই তো স্যার সূত্র প্রয়োগ করছে। হ্যাঁ হ্যাঁ স্যার সবগুলা ম্যাথই তো সূত্র প্রয়োগ করছে। হ্যাঁ হ্যাঁ, রিপিট হয় কেন আমারটা? দেখো এদিকে 15 নাম্বার, কোন প্রতিষ্ঠানের কর্মচারীদের আয়ের ভেদাঙ্ক 42, প্রতিষ্ঠানের যতগুলা কর্মচারী আছে
তাদের আয়ের ভেদাঙ্ক প্রতিষ্ঠানের কর্মচারী মানে সবার সবার বলতে কি সমগ্র সমগ্রকের ভেদাঙ্ক সিগমা স্কোয়ার এখানে সমগ্রকের ভেদাঙ্ক সিগমা স্কোয়ার কত দেয়া আছে রে বাবা 42 কোন প্রতিষ্ঠানের কর্মচারীদের আয়ের ভেদাঙ্ক 42 95% আস্থা সীমায় গড়ের কি গড় আয়ের প্রাক্কলনের বিচ্যুতি একটু আগে গড় আয়ের প্রাক্কলনের বিচ্যুতি কি দ্বারা নির্দেশ করা হয় ডি দ্বারা গড় আয়ের প্রাক্কলনের বিচ্যুতি ডেভিয়েশন মানে বিচ্যুতি ডি গড় আয়ের প্রাক্কলনের বিচ্যুতি ডি ইকুয়াল কত দেয়া আছে 5 মনে হয় নমুনার আকার নির্ণয় করতে বলছে 95% আস্থা সীমায় আস্থা সীমা কনফিডেন্স ইন্টারভেল আস্থা সীমা কনফিডেন্স ইন্টারভেল কত পার্সেন্ট 95%। অতএব গুরুত্বের স্তর আলফা ইকুয়াল 5%। তাহলে এক্ষেত্রে জেটের মান এটা হলো 95%, তাহলে এটা কি 5%। এটাকে যদি 95 বাই 100 করো 0.95 বাই 5% কে যদি করো 5/100 মানে কি 0.05। এটাকে যদি দুই দিক বিশিষ্ট ভাবো আলফা ভাগ 2 0.05 ভাগ 2 0.025 দুই দিক বিশিষ্ট পুরাটা মিলে একটা যদি ভাবো আলফা আর দুই দিক সাইড মিলে যদি ভাবো তাহলে আলফা ভাগ 2। শামসুল ভাই হঠাৎ করে বলে অসুস্থ হয়েছে এখন ওই যে রংপুরে নিয়ে বমি করছে আর ই করছে প্রেশারটা নাকি হাই হয়ে গেছিল লালমনিরহাটে নিয়ে গেছে লালমনিরহাটে ডাক্তার ওখান থেকে আবার রেফার করছে ওই যে রংপুরে নিয়ে গিয়ে মানে সিটি স্ক্যান করাইলে ভালো হয় এখন নিউরো সার্জনকে দেখায় তারপর ডক্টর এডমিশন করাবেন আস্তে আস্তে। এই জন্য আমার ফোন দিয়েছিল আমি ধরিনি ফোন ছিল না আমি আস্তে আস্তে পোস্ট করতে আমি সাথে সাথে ভাবি পোস্ট করলাম এই একটু শেষ করি নাকি আলোচনাটা দেখেন দাঁড়াও একটু আমি বের হচ্ছি দেখো দিকে তোমরা একটা খারাপ খবর আমার কলিগ অসুস্থ সিরিয়াস অসুস্থ আমাকে যেতে হবে এবং আমার কলিগ তো সবাই ভালো তার মধ্যে প্রিয় কলিগদের একজন এই কারণেই কলেজ থেকে ফোন আসছিল আমি আল্লাহ করতেছি যাতে বিপদ আপদ না হয় দুইজন ফোন দেওয়াতে সন্দেহ হয়েছিল তোমরা টেবিল 4-এ আসো এই ক্ষেত্রে জেটের মান ইজ ইকুয়াল খেয়াল করো টেবিল 4-এ আসো টেবিল 4 আমার মাথা কাজ করতেছে না টেবিল 4 আসো পেজ নাম্বার 652 টু টেইলড মানে দুই দিক ওয়ান টেইলড মানে কি এক দিক 0.05 টু টেইল খেয়াল করো আসছো জি স্যার 0.05 টু টেইল বরাবর 0.05 সবার নিচে মান কত জেড বরাবর মান কত 1.960 1.96 তাই টু টেইল বরাবর 0.05 এ সবার নিচে জেড বরাবর মান দেখো কত 1.96 পাইছো কি জি স্যার 0.50 বরাবর নিচে একদম নিচে জেড সারি বরাবর মান দেখো 1.96 তোমরা বুঝেছো কথা বলো জি স্যার এখন নমুনার আকার দেখো আমরা জানি নমুনার আকার n ইকুয়াল এখন সূত্র বসা দাও কি এখানে সমগ্রের আকার জানা আছে বা জানা নাই কি আমরা কার গড় নির্ণয় করতেছি এটা কার নমুনা বের করতেছি এটা কি সমগ্রকের গড় প্রাক্কলনের ক্ষেত্রে নমুনার আকার নির্ণয় তো প্রথম সূত্রটাই অ্যাপ্লাই হবে এখানে তো আমরা জানি নমুনার আকার n ইকুয়াল জেড স্কোয়ার সিগমা স্কোয়ার বাই ডি স্কোয়ার মান বসাইতে পারবা না তোমরা জেড এর মান কি 1.96 সিগমা স্কোয়ার এর মান হচ্ছে 42 ডি এর মান হলো 5 তার উপর স্কোয়ার ক্যালকুলেশন করো মান আসছে 7 মানে 6.5 নমুনার আকার কখনো দশমিক হয় না নমুনাতে এতটা মান নিয়ে নমুনা যেহেতু 6.5 বা তার বেশি মানে 6.5 এর সমান বা তার বেশি হলে 7 আপনারা কি বুঝেছেন এটি অ্যান্সার বুঝেছেন কি জি স্যার যে সূত্রগুলা দেখাইলাম আর যেভাবে মান বের করা দেখাইলাম তোমরা যদি চেষ্টা করো
20 নম্বর পর্যন্তই করতে পারবা, আমাকে এখানে আর থাকা যাচ্ছে না, এটা আমার দেখাচ্ছে। Okay, আল্লাহ হাফেজ। দোয়া করবো আমার কলিগের জন্য, আমার খুব কাছের বন্ধু।